হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 9-এ পড়ছো তাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য বাংলা ব্যাকরণ সাজেশন দেখে নাও। তোমাদের প্রথমে রয়েছে শব্দ গঠনের কৌশল বাংলা শব্দ ভাণ্ডার থেকে ও নেক্সট চ্যাপ্টার রয়েছে শব্দ পদ থেকে। ঠিক আছে, তো তোমাদের ভালো করে আমি যেগুলো বলবো ব্যাকরণ সেগুলো ভালো করে করবে, পরীক্ষাতে দেখবে এর মধ্যেই কমন পাচ্ছ। তো চলো শুরু করছি আর দেরি না করে। বাংলাতে 40-এ 40 পেতে গেলে ব্যাকরণটা ভালো করে করতে হবে, নতুবা কিন্তু 40-এ 40 পাবে না। ঠিক আছে, তো চলো দেখে নাও। প্রথম প্রশ্ন, উপসর্গ শব্দটির প্রকৃত প্রত্যয় নির্ণয় করো। উত্তর দেখে নাও, উপ যুক্ত শ্রীজ ধাতু প্লাস অ, এই হচ্ছে উপসর্গর প্রকৃত প্রত্যয়। ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন, উপসর্গ কাকে বলে। উত্তর দেখে নাও, যেসব ধ্বনি বা ধ্বনিগুচ্ছ নাম শব্দের পূর্বে সংযুক্তভাবে বসে নতুন শব্দ তৈরি করে তাদের উপসর্গ বলে, যেমন প্র, পরা, অ, গড়। তারপরে প্রশ্ন, বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গগুলিকে কি কি ভাগে ভাগ করা হয়। উত্তর দেখে নাও, বাংলা ভাষার উপসর্গগুলোকে সাধারণভাবে 3টি ভাগে ভাগ করা হয়: সংস্কৃত উপসর্গ, বাংলা উপসর্গ, বিদেশি উপসর্গ। তারপরে প্রশ্ন, উপসর্গের প্রধান কাজ কি। উত্তর দেখে নাও, উপসর্গের প্রধান কাজ হলো নতুন নতুন অর্থবোধক শব্দের সৃষ্টি করা। তারপরে প্রশ্ন, বাংলা উপসর্গ পাতি ব্যবহৃত হয় কোন অর্থে। উত্তর দেখে নাও, বাংলা উপসর্গ পাতি ক্ষুদ্র বা নির্দিষ্ট অর্থে ব্যবহৃত হয়, যেমন পাতিহাস। তারপরের প্রশ্ন, গড় এই উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়, একটি শব্দ গঠন করো। উত্তর দেখে নাও, গড় এই উপসর্গটি না বা বিপরীত অর্থে ব্যবহৃত হয়, যেমন গড় রাজি অর্থাৎ রাজি নয়। তারপরের প্রশ্ন, উৎকর্ষ অর্থে সু উপসর্গ যোগে একটি শব্দ গঠন করো। উত্তর দেখে নাও, উৎকর্ষ অর্থে সু উপসর্গ যোগে গঠিত শব্দ হলো সুগন্ধ। তারপরে প্রশ্ন, মৌলিক ও সাধিত ধাতুর একটি পার্থক্য লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, মৌলিক ধাতুকে কোনোভাবেই বিশ্লেষণ করলে আর কোনো প্রত্যয় পাওয়া যায় না, কিন্তু সাধিত ধাতুকে বিশ্লেষণ করলে অন্তত একটি মৌলিক ধাতু বা শব্দ ও একটি প্রত্যয় পাওয়া যায়। এটাই হচ্ছে মূল পার্থক্য। তারপরের প্রশ্ন, সাধিত ধাতু কয় প্রকার ও কি কি। দেখো উত্তর, গঠন অনুযায়ী সাধিত ধাতু 3 প্রকারের: নাম ধাতু, প্রযোজক ধাতু ও ধনাত্মক ধাতু। ঠিক আছে, অর্থাৎ প্রত্যয় যোগে গঠিত ধাতুকে বলা হয় সাধিত ধাতু। এই ধরনের ধাতুকে বিশ্লেষণ করলে অন্তত একটি মৌলিক ধাতু বা শব্দ ও একটি প্রত্যয় পাওয়া যায়, যেমন পর যুক্ত আ, পড়া। তাই যদি দুভাগে বলা হয় গঠন অনুযায়ী সাধিত ধাতু ক প্রকারের, উত্তর হবে 3 প্রকারের। কি কি? নাম ধাতু, প্রযোজক ধাতু, ধনাত্মক ধাতু। ওকে। তারপরের প্রশ্ন, সংযোগমূলক ধাতু কাকে বলে। উত্তর দেখে নাও, বিশেষ্য বিশেষণ ও ধনাত্মক অব্যয়ের সঙ্গে কর, হ, দি, পা, কাঠ, খা ইত্যাদি কয়েকটি মৌলিক ধাতু সংযোগে যে ধাতু গঠিত হয় তাকেই বলে সংযোগমূলক ধাতু। ঠিক আছে, এই সংজ্ঞাগুলো যেগুলো আমি বলছি এগুলো কিন্তু প্রত্যেকটা ভালো করে তৈরি করবে, মাথায় রাখবে। তোমাদের পরীক্ষা কিন্তু এবারও 40-এর মধ্যে হবে, তাই 40-এ 40 কিন্তু প্রত্যেকেই পেতে হবে। তারপরে প্রশ্ন, প্রত্যয় শব্দটির সাধারণ অর্থ কী। উত্তর দেখে নাও, প্রত্যয় শব্দটির সাধারণ অর্থ হলো বিশ্বাস বা স্থির ধারণা। তারপরে প্রশ্ন, উপসর্গ ও প্রত্যয়ের মধ্যে একটি করে মিল ও অমিল লেখো। দেখো, উপসর্গ ধাতুর আগে যুক্ত হয়, কিন্তু প্রত্যয় ধাতু বা শব্দের পরে যুক্ত হয়। ঠিক আছে, এরপরে প্রশ্ন, কৃদন্ত শব্দ কাকে বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখে নাও উত্তর, ধাতুর সঙ্গে কৃৎ প্রত্যয় যুক্ত হয়ে যে শব্দ গঠিত হয় তাই কৃদান্ত শব্দ, যেমন ডুবযুক্ত অন্ত, ডুবন্ত, এটাই হচ্ছে কৃদান্ত শব্দ। এরপরের প্রশ্ন, সার্থিক প্রত্যয় কাকে বলে। দেখো উত্তর, যে প্রত্যয় যোগ করলে মূল শব্দটির অর্থ এবং প্রত্যয়যুক্ত নবগঠিত শব্দটির অর্থ একই থাকে সেই প্রত্যয়কে সার্থিক প্রত্যয় বলে, যেমন মূর্ধন্য ষ প্রত্যয়, মূর্ধন্য শয় নয় প্রত্যয়। ঠিক আছে, উদাহরণ, বন্ধুযুক্ত মূর্ধন্য শয় নয় সমান বান্ধব। বোঝা গেল, এটাকে বলা হচ্ছে সার্থিক প্রত্যয়। খুব ভালো করে তৈরি করবে এটা। তারপরের প্রশ্ন, ধাত্ববয়ব প্রত্যয় কাকে বলে। দেখো উত্তর, নতুন ক্রিয়াপদ গঠনে ধাতুর সঙ্গে যে প্রত্যয় বা ধ্বনি সমষ্টি যুক্ত হয় তাকে বলা হয় ধাত্ববয়ব প্রত্যয়, যেমন কর ধাতু যুক্ত আ সমান করা। ঠিক আছে, তার আগে একটা দেখো, শব্দ প্রত্যয়ের অপর নাম কি মনে রাখবে। শব্দ প্রত্যয়ের অপর নাম তদ্ধিত প্রত্যয়। তারপরের প্রশ্ন, পার্থিব শব্দের ব্যুৎপত্তি অর্থ লেখো। দেখো, পার্থিব শব্দের ব্যুৎপত্তি অর্থ হলো পৃথিবীযুক্ত মূর্ধন্য শয় নয়। ঠিক আছে, মনে রাখবে পার্থিবকে ভাঙলে কি আসবে। তারপরের প্রশ্ন, জগৎ শব্দটির ব্যুৎপত্তি নির্ণয় করো। উত্তর, গমযুক্ত কিপ সমান হচ্ছে জগৎ। দেখো, পুরোপুরি আলাদা ব্যুৎপত্তি অর্থ, তাই না? তো এগুলো কিন্তু ভালো করে তৈরি করবে না, কিন্তু মনে থাকবে না। ঠিক আছে,
তারপরের প্রশ্ন, সংকর শব্দটির অর্থ কি? উত্তর, মিশ্র। তারপরে প্রশ্ন, উদাহরণ সহ মিশ্র বা সংকর শব্দের সংজ্ঞা লেখো। দেখো, এক ভাষার শব্দের সঙ্গে অন্য ভাষার শব্দ, উপসর্গ কিংবা প্রত্যয় যুক্ত হয়ে যেসব শব্দ তৈরি হয় সেগুলোকে মিশ্র শব্দ বা সংকর শব্দ বলা হয়। যেমন ইংরেজি যুক্ত বাংলা স্কুল ঘর, হিন্দি যুক্ত ইংরেজি যেমন লাঠিচার্জ। বোঝা গেল? এগুলো ভালো করে করবে মিশ্র শব্দটা। তারপরের প্রশ্ন, বাংলায় ব্যবহৃত দেশি শব্দগুলো প্রধানত কোন দুটি ভাষা থেকে এসেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, বাংলায় ব্যবহৃত দেশি শব্দগুলো প্রধানত দ্রাবিড় এবং অস্ট্রিক গোষ্ঠীর ভাষা থেকে এসেছে। ঠিক আছে, অস্ট্রিক গোষ্ঠীর ভাষা থেকে এবং দ্রাবিড় ভাষা থেকে বাংলা দেশি শব্দগুলো এসেছে। তারপরের প্রশ্ন, অনুসর্গের প্রধান কাজটি উল্লেখ করো। অনুসর্গের প্রধান কাজ হচ্ছে অনুসর্গ বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে শব্দ বিভক্তির কাজ করে। তারপরে প্রশ্ন, অনুসর্গকে অপর কি কি নামে চিহ্নিত করা যায়? দেখো, অনুসর্গকে পরসর্গ, পরসম্বন্ধীয়, কর্ম প্রবচনীয় ইত্যাদি নামে চিহ্নিত করা যায়। তারপরে প্রশ্ন, একাধিক অনুসর্গ পাশাপাশি বসেছে এমন একটি দৃষ্টান্ত দাও। উত্তর, ভিড়ের মধ্যে থেকে একজন হাত তুলল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে প্রশ্ন, আগন্তুক বা কৃতঋণ শব্দ বলতে আমরা কি বুঝি? দেখো উত্তর, সংস্কৃত ছাড়া দেশ বিদেশের নানান ভাষা থেকে যেসব শব্দ বাংলায় প্রবেশ করেছে এক কথায় তাদের কি বলা হয়? আগন্তুক শব্দ। যেমন আইন, প্যান্ডেল ইত্যাদি। তারপরের প্রশ্ন, দ্রাবিড় গোষ্ঠী থেকে আগত দুটি শব্দের উদাহরণ দাও। দেখো, দ্রাবিড় শব্দ থেকে আগত দুটি শব্দ হলো খাল, মোট। তারপরের প্রশ্ন, নাম ধাতু কাকে বলে? উদাহরণ দাও। দেখো, বিশেষ্য, বিশেষণ এবং ধনাত্মক অব্যয় এই ধরনের নাম শব্দের পরে আ প্রত্যয় যোগে যে সাধিত ধাতু গঠিত হয় তাকে বলে ধাতু। যেমন হাতযুক্ত আ, হাতা। ঠিক আছে। তারপরের প্রশ্ন, প্রতিবেশী শব্দ কাকে বলে? উদাহরণ দাও। দেখো, ভারতের বিভিন্ন প্রদেশের বিভিন্ন ভাষার অনেক শব্দ বাংলা শব্দ ভাণ্ডারে প্রবেশ করেছে। এগুলিকে প্রাদেশিক শব্দ বা প্রতিবেশী শব্দও বলা হয়। উৎস অনুসারে জাতীয় শব্দের কিছু উদাহরণ দেওয়া হলো হিন্দি, উর্দু, আলাল, গুজরাটি, গরবা। ঠিক আছে। তারপরে প্রশ্ন, ডেঙ্গু কোন ভাষার শব্দ? ডেঙ্গু কিন্তু ফরাসি শব্দ। তাঁতি কোন শ্রেণীর শব্দ? তাঁতি হচ্ছে তদ্ভব শব্দ। এদের মধ্যে কোনটি দেশি শব্দ? উত্তর হবে ঝাঁটা। ঝাঁটা কিন্তু দেশি শব্দ। বর্মি শব্দের একটি উদাহরণ কি হবে? উত্তর হবে লুঙ্গি। তারপরে দেখো, পাউরুটি শব্দটি হচ্ছে পর্তুগিজ শব্দ। রিক্সা শব্দটি জাপানি শব্দ। চিনি শব্দটি এসেছে চীনা থেকে। ঠিক আছে, এগুলো খুব ভালো করে করবে। তো এই অধ্যায় থেকে এই সাজেশনগুলো ভালো করে তৈরি করো, এখান থেকেই কমন পাবে। এবার চলো এর পরের অধ্যায়। এর পরের অধ্যায় হচ্ছে শব্দ পদ। এখান থেকে কি সাজেশন করবে দেখে নাও। প্রথমে যেটা করবে, শব্দ ও পদের মধ্যে পার্থক্য কি। ঠিক আছে, যেমন অর্থযুক্ত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বলে শব্দ, আর শব্দের সঙ্গে এক বা একাধিক বিভক্তি বা নির্দেশক যুক্ত হলে তাকে বলে পদ। যেমন মাটি যুক্ত তে, মাটিতে। আর শব্দের মধ্যে উদাহরণ কি? ম যুক্ত আ যুক্ত ট যুক্ত হস্য সমান মাটি। বোঝা গেল? তাহলে শব্দ পদের মধ্যে পার্থক্যটা ভালো করে করবে। আর কি রয়েছে? শব্দের সঙ্গে প্রত্যয় উপসর্গ যুক্ত হলেও তা শব্দ থেকে যায়, কিন্তু পদের সঙ্গে কখনো প্রত্যয় বা উপসর্গ যুক্ত হয় না, শুধুমাত্র বিভক্তি বা নির্দেশক যুক্ত হতে পারে। ঠিক আছে, তাই শব্দ পদের মধ্যে পার্থক্যটা ভালো করে করবে। তারপরের প্রশ্ন, নামপদের আছে কি? নামপদের কটি শ্রেণী আছে? উত্তর হবে নামপদের 4টি শ্রেণী আছে। ঠিক আছে। তারপরের প্রশ্ন, পদ সম্পর্কিত কোন মন্তব্যটি ঠিক নয়? দেখো, পদ সম্পর্কে কোন মন্তব্যটি ঠিক নয়? উত্তর হবে খ, পদের সঙ্গে বিভক্তি যুক্ত থাকতে পারে বা নাও পারে। ঠিক আছে। তারপরের প্রশ্ন, বিশেষ্যের আরেক নাম কি? বিশেষ্যের আরেক নাম হচ্ছে সংজ্ঞা। তারপরের প্রশ্ন, বিদ্যা বিনয় দান করে। এখানে বিনয় শব্দটি কোন ধরনের বিশেষ্য? উত্তর কি হবে? বিনয় হচ্ছে ভাববাচক বিশেষ্য। উত্তর কি হবে? ভাববাচক বা গুণবাচক। তারপরে প্রশ্ন, সভয়ে পাটুনি কহে। সভয়ে পদে যে বিশেষণ হয়েছে সেটি কি? উত্তর হবে ক্রিয়া বিশেষণ। উত্তর কি? ক্রিয়া বিশেষণ। কাজটা শীঘ্র করো বাক্যটিতে ব্যবহৃত বিশেষণটি কি? এখানে উত্তর হবে ক্রিয়া বিশেষণ। ঠিক আছে। তারপরে প্রশ্ন, বিশেষ্য পদ কাকে বলে? উত্তর দেখে নাও। কোনো ব্যক্তি, বস্তু, স্থান, জাতি, সমষ্টি, কাজ কিংবা বৈশিষ্ট্যের নামকে বাক্যে ব্যবহার করলে তাকেই বিশেষ্য পদ বলে। যেমন মাটি, রাম, যাকে ইংলিশে বলা হয় নাউন। তারপরে প্রশ্ন, বিশেষ্য পদের শ্রেণী বিভাগ করো। শ্রেণী বিভাগগুলো কি কি দেখে নাও। 9 রকমের বিশেষ্য পদ আছে। সংজ্ঞাবাচক, শ্রেণী বা জাতিবাচক, বস্তুবাচক, সমষ্টিবাচক, সংখ্যাবাচক, গুণবাচক, অবস্থাবাচক, ভাববাচক, ক্রিয়াবাচক। বোঝা গেল?
তারপরে প্রশ্ন, ক্রিয়াবাচক বিশেষ্য কাকে বলে, এটি একটি উদাহরণ দাও। দেখো, যে বিশেষ্য পদের দ্বারা কোনো কাজের নাম বোঝায় না, মানে নাম বোঝায় না বলছি না, যে বিশেষ্য পদের দ্বারা কোনো কাজের নাম বোঝায় তাকে ক্রিয়াবাচক বিশেষ্য বলা হয়। যেমন লেখাপড়া শেখাই সেই রাস্তা। তারপরে প্রশ্ন, সমস্যার সমাধান তোমাকে নিজে নিজেই করতে হবে। রেখাঙ্কিত অংশটি কোন প্রকার সর্বনাম পদ? দেখো উত্তর দেখো, রেখাঙ্কিত পদটি পারস্পরিক সর্বনামের উদাহরণ। তারপরে প্রশ্ন, আমরা কি কারণে সর্বনাম ব্যবহার করি? দেখো, আমরা নামপদের পুনরুক্তি পরিহার করার জন্য সর্বনাম ব্যবহার করি। তারপরে প্রশ্ন, ব্যাকরণে সর্বনামের প্রয়োজন কি? উত্তর দেখে নাও, বারবার নামপদের ব্যবহার না করে তার বদলে ব্যবহৃত হয়ে বাক্যকে সংহত ও শ্রুতিমধুর করে তোলাতেই সর্বনামের সার্থকতা। তারপরের প্রশ্ন, পারস্পরিক সর্বনাম কাকে বলে? উত্তর দেখে নাও, পরস্পর অর্থে যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে পারস্পরিক সর্বনাম বলে। যেমন তাদের ঝগড়া আপনা আপনি মিটে গেল। তারপরের প্রশ্ন, অনির্দেশক সর্বনামের উদাহরণ দাও। যেমন কেউ নিশ্চয়ই সত্যতা প্রকাশ করবেন বা করেন, এখানে কেউ কথাটি হচ্ছে অনির্দেশক সর্বনাম। এরপরে প্রশ্ন, অতি দ্রুত চলো, দ্রুত কোন ধরনের বিশেষণ? উত্তর, দ্রুত হচ্ছে ক্রিয়া বিশেষণের দৃষ্টান্ত। তারপরে প্রশ্ন, অব্যয় শব্দটির অর্থ কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, অব্যয় শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো অ প্লাস ব্যয়, অর্থাৎ অব্যয়, অর্থাৎ ব্যয় নেই যার। বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে যেগুলোর সঙ্গে বিভক্তি, প্রত্যয় কিংবা উপসর্গ যুক্ত হতে পারে এবং যে পদগুলোর রূপ কোনো অবস্থাতেই পরিবর্তন করা যায় না তাদেরকেই অব্যয় বলা হয়। এই অব্যয়ের সংজ্ঞাটা কিন্তু ভালো করে তৈরি করবে, ঠিক আছে? প্রাথমিকভাবে অব্যয় পদ কত প্রকারের হয়? উত্তর দেখে নাও, প্রাথমিকভাবে অব্যয় 4 রকমের হয়। যেমন পদান্বয়ী, সমুচ্চয়ী, অনুন্বয়ী, ধন্যাত্মক। আলংকারিক অব্যয়ের একটি উদাহরণ দাও। তুমি কিন্তু তাড়াতাড়ি চলে আসবে, এখানে কিন্তুটা হচ্ছে একটি আলংকারিক অব্যয়। তারপরে প্রশ্ন, দুটি বাক্যের মধ্যে সংযোগ স্থাপন করে কোন অব্যয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তর, দুটি বাক্যের মধ্যে সংযোগ স্থাপন করে সংযোজক অব্যয়। তারপরে ধাতুর সঙ্গে কি কি যোগ করলে ক্রিয়াপদ হয়? উত্তর, ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি, প্রত্যয় ইত্যাদি যোগ করলে তা ক্রিয়াপদে পরিণত হয়। যেমন কর যুক্ত ইবে, করিবে। তারপরের প্রশ্ন, প্রযোজক ধাতু কিভাবে তৈরি হয়? দেখো, বাংলা মৌলিক বা একদল ধাতুর সঙ্গে অপ্রত্যয় যোগ করে প্রযোজক ধাতু তৈরি হয়। যেমন দেখ যুক্ত আ, দেখা। তারপরে প্রশ্ন, অকর্মক ও সকর্মক ক্রিয়ার একটি পার্থক্য। দেখে নাও অ্যান্সার, অকর্মক ক্রিয়ার কোনো কর্ম থাকে না, কিন্তু সকর্মক ক্রিয়ার অন্তত একটি কর্ম থাকবেই। যেমন ঋণী বই পড়ে, সকর্মক ক্রিয়া। মেয়েটি হাসছে, অকর্মক ক্রিয়া। তারপরে প্রশ্ন, যৌগিক ক্রিয়া কিভাবে গঠিত হয়? দেখো উত্তর, ইয়া ইতে প্রত্যয়ান্ত অসমাপিক ক্রিয়াপদের সঙ্গে অন্য একটি ধাতু যোগ করে যৌগিক ক্রিয়া গঠিত হয়। যেমন খা যুক্ত ইয়া খাইয়া, দেখ যুক্ত দেখো, ঠিক আছে? মানে খা যুক্ত ইয়া খাইয়া প্লাস দেখ সমান খাইয়া দেখো, বোঝা গেল? তারপরে প্রশ্ন, পঙ্গু বা অসম্পূর্ণ ক্রিয়া কাকে বলে বা কি? উত্তর দেখে নাও, এমন কিছু ক্রিয়াপদ প্রাচীনকালে ছিল এবং বর্তমানকালেও আছে যাদের সাহায্যে ক্রিয়ার সর্বকালের রূপ প্রকাশ করা যায় না। এদেরকেই বলা হয় পঙ্গু ক্রিয়া বা অপূর্ণ বা অসম্পূর্ণ ক্রিয়া। যেমন আচ, আশ, বট, গম ইত্যাদি। তারপরে প্রশ্ন, সংযোজকমূলক ক্রিয়া কাকে বলে? দেখে নাও, বিশেষ্য, বিশেষণ ও ধন্যাত্মক অব্যয় পদের সঙ্গে সিদ্ধ বা মৌলিক ক্রিয়া যোগ করে যে নতুন ক্রিয়া গঠিত হয় তাকেই সংযোজকমূলক ক্রিয়া বলে। যেমন জিজ্ঞাসা করো, ভয় পাও। তারপরে প্রশ্ন, সমাপিকা ক্রিয়া বাক্যের কোন অংশে বসে? উত্তর দেখো, সমাপিকা ক্রিয়া বাক্যের বিধেয় অংশে বসে। যেমন বাবান খাতায় লিখছে, এখানে লিখছে হলো সমাপিকা ক্রিয়া যা বিধেয় অংশে বসছে, ঠিক আছে, বা বসেছে। তারপরে প্রশ্ন, সকর্মক ক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। উত্তর দেখে নাও, যে ক্রিয়ায় কর্ম থাকে তাকে সকর্মক ক্রিয়া বলে। কর্মকে ভিত্তি করেই এই ক্রিয়া পূর্ণতা পায়। যেমন মা ভাত দাও। এবার দেখো, এখানে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে। নিচের বাক্যগুলো চিহ্নিত পদের কোনটি কি বিশেষতা নির্ণয় করো। দেখো, শিশুর সরলতার তুলনা হয় না, এখানে সরলতাটা কি বিশেষ্য বলতে হবে। উত্তর হবে গুণবাচক বিশেষ্য। বাড়িতে আত্মীয় স্বজনের আসা যাওয়া লেগেই আছে, আসা যাওয়াটা কি ক্রিয়াবাচক বিশেষ্য, বুঝতেই পারছো। গাছেরও প্রাণ আছে, গাছেরও কি বিশেষ্য না শ্রেণীবাচক বিশেষ্য। তারপর আমরা কলকাতার বাসিন্দা, সংজ্ঞাবাচক বিশেষ্য। ছাদে এসে বসলো এক ঝাঁক পায়রা, সমষ্টিবাচক বিশেষ্য, বোঝা গেল? তারপর দেখো রয়েছে নিচের পদগুলো কি ধরনের সর্বনাম পদ তা নির্ণয় করো। প্রথম প্রশ্ন, ওইটি রেখে দাও, কাজে লাগবে। ওইটা কি নির্দেশক সর্বনাম। যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে যে নিচে, তাহলে এখানে যারে আর সেটা কি সাপেক্ষ সর্বনাম। সকলেই কবি নয়, কেউ কেউ কবি, কেউ কেউ কি অনির্দেশক সর্বনাম, ঠিক আছে? এই উদাহরণগুলো করলে অনেকটা তৈরি হয়ে যাবে। আমি স্বয়ং সেখানে গেলাম,
আমি স্বয়ং, স্বয়ংটা কি হবে? আত্মবাচক সর্বনাম। সর্বশক্তি দিয়েই লড়াই করে যাব, এটা সর্বটা কি? সাকল্যবাচক সর্বনাম। দেখো রয়েছে কি না, কোনটি কি বিশেষণ? দেখো হলুদ শাড়ি পরে তোমায় সুন্দর লাগছে, এটা কি হবে? বিশেষ্যের বিশেষণ। তার পুরস্কারের অর্থমূল্য 1000 টাকা, 1000টা কি? সংখ্যাবাচক বিশেষণ। সে কথা বলতে আমার বুক ফেটে যাচ্ছে, সর্বনামের বিশেষণ। মেয়েটি পরীক্ষায় প্রথম স্থান পেয়েছে, পূরণবাচক বিশেষণ। চটপট তৈরি হয়ে নাও, ক্রিয়া বিশেষণ। এরপর রয়েছে কোনটি কি অব্যয়? যদিও সে গরিব তবু সে সৎ, যদিও তবু থাকলে সাপেক্ষ অব্যয় হবে। আমার বুঝি খিদে পায় না, বুঝি শত কথাটা হচ্ছে সংশয়সূচক অব্যয়। ওগো আমার কথাটা শুনে যাও, এখানে ওগো, হ্যাঁ গো, ও হে, এরকম করে সম্বোধন সূচক অব্যয় হয়। ঠিক আছে। নদী আপন বেগে পাগল পাড়া, পাড়া হচ্ছে সাদৃশ্য সূচক অব্যয়। না তো, আমি তো কাজেই যাইনি, এখানে না তো, তো হচ্ছে অসম্মতি সূচক অব্যয়। তাহলে বোঝা গেল। এরকম করে তোমাদের কিন্তু শর্ট কোয়েশ্চেনে এরকম করে লাইন তুলে দেবে একটা উদাহরণ, সেখানে তোমাদের বলবে এটা কি অব্যয়, কি বিশেষণ, কি বিশেষ্য, এরকম করে দেবে। বুঝতে পেরেছো? তারপরে প্রশ্ন হচ্ছে কোনটি কি ক্রিয়াপদ? আমি বাড়ি যেতে পারলাম না, বাড়ি যেতে, যেতেটা কি? অসমাপিকা ক্রিয়া, অর্থাৎ কাজটা সম্পূর্ণ হচ্ছে না। যাহারা তোমার বিষাইছে বায়ু, এখানে বিষাইছে নাম ধাতুজ ক্রিয়া। সে গাছটা কেটে ফেলেছে, যৌগিক ক্রিয়া। কেটে ফেলেছে, কেটে একটা যৌগিক মানে ক্রিয়া, ফেলেছে একটা ক্রিয়া, তো দুটোর জন্য কি হলো? যৌগিক ক্রিয়া। এভাবে বসে পড়লে কেন? যৌগিক ক্রিয়া। দেখেছো, বসাটাও কাজ, পড়াটাও কাজ, সুতরাং দুটো কাজ যদি পরপর হয় যৌগিক ক্রিয়া হবে। মা বাচ্চাটাকে দুধ খাওয়াচ্ছে, প্রযোজক ক্রিয়া। এরপরে দেখো বাংলা ভাষায় প্রাথমিকভাবে পদকে দুভাগে ভাগ করা যায়, নামপদ আর ক্রিয়াপদ। নামপদকে আবার 4টি শ্রেণীতে ভাগ করে, সেগুলো কি কি? বিশেষ্য, সর্বনাম, বিশেষণ ও অব্যয়। এটা একবার মনে রাখবে। ঠিক আছে। তো শব্দপদ থেকে এই হলো সাজেশন, এগুলো ভালো করে করো, এখান থেকেই কমন পাবে। ঠিক আছে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক ও বন্ধুদেরকে যত পারো শেয়ার করে দিও। ঠিক আছে। তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, ভালো করে পড়ো সবাই।